সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নির্ধারিত ভূমিরূপ চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা কোথায় বাস করি? আমরা বাস করি পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে। এই ভূপৃষ্ঠের কিন্তু সব জায়গা একই রকম নয়। সব জায়গায় কি একরকম? কখনোই নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু বা সমতল। তাহলে পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই কিন্তু হলো ভূমিরূপ, অর্থাৎ ভূমিটা কেমন, ভূমির রূপটা কেমন। তাহলে পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়। কয় রকম ভূমিরূপ দেখা যায়? 3 রকম। ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশ হলো পর্বত। তাহলে ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশ হলো পর্বত। আর মাঝারি উঁচু অংশ হলো মালভূমি। আর সবথেকে নিচু অংশ, নিচু প্রায় সমতল অংশ, এইটা হচ্ছে সমভূমি। তোমরা জানো পৃথিবীর ওপর সব জায়গায় কিন্তু একরকম নয়। কোথাও পর্বত আছে, কোথাও সমভূমি আছে, আবার কোথাও মালভূমি আছে। তাহলে এই যে এই সমস্ত রকম ভূমিরূপ, এই ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে? এখানে দুটো শক্তি কাজ করছে। সেই শক্তি দুটো কি কি? সেই দুরকম শক্তি দ্বারা যেহেতু এই ভূমিরূপ তৈরি হয়েছে, সেই শক্তিগুলোর একটা হচ্ছে ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া। আভ্যন্তরীণ প্রক্রিয়া, এই আভ্যন্তরীণ প্রক্রিয়াটা আমরা দেখব। আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। তাহলে আমরা এখানে পেলাম কি, যে এই যে ভূমিরূপ সাধারণত দুরকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। এই শক্তি দুটো হচ্ছে একটা আভ্যন্তরীণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আভ্যন্তরীণ প্রক্রিয়া হচ্ছে ভিতরের শক্তি, আর বহির্জাত হচ্ছে বাইরের শক্তি। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কিন্তু পৃথিবীর উপরিভাগে, ভূমির উপরিভাগে। তাহলে ওপরে তুমি দাঁড়িয়ে আছো, বা আমরা বাস করছি পৃথিবীর উপরিভাগে। তো এই যে পৃথিবীর ওপর আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের যে পায়ের নিচে যে মাটি, এটা কিন্তু স্থির নয়। স্থির নয় মানে এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, এটা কিন্তু নড়ে চড়ে বেড়াচ্ছে। কীরকম? এ তো অবাক কাণ্ড! কী করে নড়ে চড়ে বেড়ায়? আমরা তো দিব্যি এখানে বাড়ি তৈরি করে আছি। তাহলে এটা নড়ে চড়ে কীভাবে বেড়াচ্ছে সেটা জানবো। তো ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে। তাহলে ভূ আভ্যন্তর মানে এই পৃথিবীর ভিতরিভাগে, অর্থাৎ আমাদের মাটির নিচে, আমাদের পায়ের তলায় যে মাটি আছে, সেই মাটির নিচেতে কি হচ্ছে? সেখানে আলোড়ন হচ্ছে। আলোড়ন সেটা কী জিনিস? হ্যাঁ, ভূপৃষ্ঠে অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। কীরকম পাত? দেখো এখানে বলছে চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায়, অনেকটা সেরকম। ধরো এই পৃথিবীর উপরিভাগে একটা কাঁচের একটা আস্তরণ ছিল, এবং কেউ সেটা ভেঙে দিল, কেউ কোনো কিছু দিয়ে বাড়ি মেরে ভেঙে দিল। তাহলে কি হলো? সেই কাঁচের আস্তরণটা ভেঙে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তো এই যে টুকরোগুলো, এইগুলোই হচ্ছে এক একটা ভাঙা প্লেট। এই প্লেটগুলো ভেঙে কিন্তু এই পৃথিবীর উপরিভাগে রয়ে গেল। তাহলে এই প্লেটগুলোকেই বলা হচ্ছে একটা পাত। আর এই যে পৃথিবীর উপরে যে মহাদেশ আর এই মহাসাগর, এই মহাদেশ ও মহাসাগরগুলো কিন্তু এই পাতগুলোর উপরেই অবস্থান করছে। তাহলে এই পাতগুলো কি? পাতগুলো হচ্ছে এর নিচে কি আছে? পাতগুলো ঠিক একটা থকথকে যে তরল, মানে তরলও ঠিক না, থকথকে সান্দ্র, যেটাকে সান্দ্র বলা হয়, সেই থকথকে একটা স্তরের উপর ভাসছে এই যে প্লেটগুলো বা পাতগুলো, ভাঙা যে পাতগুলো, এগুলো ভাসছে। তাহলে একটা থকথকে একটা স্তরের উপর এগুলো ভাসছে। এই থকথকে স্তরটাকে কি বলছে? অ্যাসথেনোস্ফিয়ার। কথাটা শুনতে খুব কঠিন লাগছে না? মনে রাখা যাচ্ছে না। তোমরা এভাবে মনে রাখতে পারো, আস্তে আস্তে, নো ফিয়ার, কোনো ভয় নেই। তার মানে এটা খুব আস্তে আস্তে এর উপর এই প্লেটগুলো নড়ছে, এবং নো ফিয়ার, কোনো ভয় নেই। আস্তে, নো ফিয়ার, অর্থাৎ অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো, অ্যাসথেনোস্ফিয়ার।
এর উপর ভাসছে। এই পাতগুলো যখন ভাসছে, তো আমরা জানি কি ভাসমান জিনিস একটার সঙ্গে আরেকটার কাছাকাছি আসার চেষ্টা করবে বা দুটোতে ধাক্কা লাগতে পারে। তো এই পাতগুলো কি করছে, এই ভাসমান অবস্থায় একে অপরের দিকে, একটা পাত আরেকটা পাতের দিকে ধীরে ধীরে এগিয়ে এসে ধাক্কা খায়। আবার কখনো আবার দূরেও সরে যায়, কখনো আবার দূরেও সরে যায়, কখনো আবার এসে আরেকটা পাতের দিকে এগিয়েও আসে। তো এই যে এগিয়ে আসা বা দূরে সরে যাওয়া, এর ফলে কি হবে, এর ফলে পৃথিবীর মাটি কেঁপে উঠবে। কেঁপে উঠলেই কী হবে, অমনি ভূমিকম্প শুরু হবে। তাহলে আমরা ভূমিকম্প দেখেছি, তোমরাও দেখেছো যে কীভাবে ভূমিকম্প হলে আমাদের মাটির তলার, আমাদের পায়ের তলার মাটিটা কাঁপে, তাই না? এবং একটা কম্পন হয়, যার ফলে আমাদেরও খুব ভয় লাগে। তাহলে এই যে ভিতরে যে ভূ আলোড়ন হচ্ছে এবং ওপরের প্লেটগুলো ভেসে একটা প্লেট আরেকটা প্লেটের নিকটে আসছে বা দূরে সরে যাচ্ছে, এর ফলেই কিন্তু পৃথিবীর উপরিভাগে পর্বত, মালভূমি, সমভূমি এইসব ভূমিগুলো তৈরি হয়েছে। অর্থাৎ কোথাও উঁচু হয়ে গেল, কোথাও নিচু হয়ে গেল, হ্যাঁ, কোথাও সমভূমি, এই জিনিসগুলো কিন্তু এই প্লেটগুলো সরার জন্যই কিন্তু হয়েছে। এইগুলোই হচ্ছে ভূ আভ্যন্তরীণ বা ভিতরের প্রক্রিয়া। তাহলে ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া কোনগুলো, যেগুলো হচ্ছে ভূমিকম্পের ফলে বা ভূ আলোড়নের ফলে যে পর্বত মালভূমির সব রকম সৃষ্টি হচ্ছে, পর্বত মালভূমি সমভূমি, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়া। আর কি, আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, নদী অর্থাৎ নদীর মাধ্যমে যে জল প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো, যেগুলো আমাদের পৃথিবীর উপরিভাগে যেগুলো ঘটছে, এই সব শক্তিগুলো কিন্তু ভূমিরূপের ওপর সবসময় কাজ করে, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে কাজ করে কী করছে, কখনো ক্ষয় করছে, করে উচ্চতা কমে যায়, প্রচণ্ড বাতাস বইছে বা জল প্রচণ্ড জোরে প্রবাহিত হচ্ছে। তোমরা জানো জল প্রচণ্ড জোরে প্রবাহিত হওয়ার ফলে কী হয়, উচ্চ গতিতে, অর্থাৎ যেখান থেকে নদীটা তৈরি হচ্ছে সেই সব জায়গার পাথরগুলো কী করছে, ওখান থেকে নিয়ে চলে আসছে, তাহলে সেখানে ক্ষয় হচ্ছে, আর একদম নিম্ন প্রবাহে সেগুলো জমা করছে। তাহলে এইভাবে কি হচ্ছে, এইভাবে কিন্তু এই যে আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করছে। এইভাবে কিন্তু এক এক জায়গার ভূমি এক এক রকম তৈরি হচ্ছে। পর্বত কাকে বলে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু, 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। তাহলে পর্বত কাকে বলে আমরা জানলাম যে 900 মিটারের বেশি উঁচু, মানে বেশ উঁচু হবে, আর অনেক দূর বিস্তৃত, অর্থাৎ বিরাট বড় জায়গা দখল করে থাকবে, এই রকম কোনো শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। তাহলে পর্বত কাকে বলে, এই প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। তাহলে পর্বত কতখানি জায়গা দখল করে আছে, পৃথিবীর স্থলভাগের, মানে আমরা যেখানে বাস করছি সেই স্থলভাগের 4টে ভাগ করলে তার একটা ভাগ হচ্ছে পর্বত। পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে? পর্বতের উপরের দিকের যে সরু সুচালো অংশটা, সেইটাই কিন্তু পর্বত শৃঙ্গ বা চূড়া। তোমরা হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টের নাম শুনেছ। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848.86 মিটার। 8848.86 মিটার উঁচু হচ্ছে এই মাউন্ট এভারেস্ট, যেটা কোন পর্বতে, ওই হিমালয় পর্বতে অবস্থিত। তাহলে পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে এভারেস্ট, হিমালয় পর্বতমালায় অবস্থিত এভারেস্ট। দুটো পর্বতচূড়ার মাঝখানের যে নিচু খাতের মতো অংশ, সেটাই হলো পর্বত উপত্যকা। তাহলে পর্বত উপত্যকা কাকে বলে? দুটো পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটাই হলো পর্বত উপত্যকা। অনেকগুলো পর্বতশৃঙ্গ, অর্থাৎ এরকম অনেকগুলো পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে সেটাই হচ্ছে পর্বতশ্রেণী। তাহলে পর্বতশ্রেণী কাকে বলে? অনেকগুলি পর্বতশৃঙ্গ আর উপত্যকাটা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকেই পর্বতশ্রেণী বলা হয়। আর এই রকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বত গ্রন্থি তৈরি হয়। তাহলে অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে যদি এক জায়গায় মিলিত হয় তাকে কি বলা হয়? পর্বত গ্রন্থি। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় ধরনের হয়? 3 ধরনের। তাহলে উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত
তিন ধরনের, কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। এই এশিয়া মহাদেশ, আমরা তো বাস করি এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশের ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে হিমালয়। তাহলে হিমালয় কি পর্বত? একটা ভঙ্গিল পর্বত। কয়েকটি ভঙ্গিল পর্বতের এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এশিয়া মহাদেশের হিমালয়। ইউরোপের আল্পস, ইউরোপের আল্পস পর্বতমালা, এটা হচ্ছে ইউরোপে অবস্থিত। তাহলে তুমি রোপ, দড়ি দিয়ে অল্প অল্প করে যে পর্বতমালায় উঠতে পারবে ভঙ্গিল পর্বতমালায়, সেটা হচ্ছে আল্পস। তাহলে ইউরোপ, আল্পস মনে রাখার একটা পদ্ধতি। এছাড়াও আছে দেখো তোমার উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার যে ভঙ্গিল পর্বত, সেই ভঙ্গিল পর্বতটার নাম কি? উত্তর আমেরিকার উত্তরের আছে। আচ্ছা, উত্তর আমেরিকা, তাহলে উত্তর আমেরিকার রকি, উত্তর তে রকি, আর দক্ষিণের মূর্ধন্য আছে, অতএব দক্ষিণ আমেরিকা অর্থাৎ আন্দিজ, আদ মধ্যন্ত নয়দায় হস্যি, তাহলে আন্দিজ, তাহলে দক্ষিণের আমেরিকা, তাহলে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা আর উত্তর আমেরিকার রকি, এগুলো হচ্ছে সব ভঙ্গিল পর্বতের উদাহরণ। কিন্তু এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো কিভাবে? দেখো, ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো দুটো পাতের প্রবল চাপ। তোমরা এর আগে পাত সম্বন্ধে জেনেছো। সেই দুটো পাতের প্রবল চাপে মাঝখানের যে ভূভাগ, দুটো পাতের প্রবল চাপে মাঝখানের যে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ওঠে, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তাই ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হলো আমরা জানলাম। এরপর আমরা দেখব স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা কেমন? ভূ আলোড়ন অর্থাৎ পৃথিবীর ভিতরে যে আলোড়নের সৃষ্টি হয়, সেই ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে কিন্তু অনেক সময় ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল যে সৃষ্টি হলো, এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড কিন্তু উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে যায়। ঠিক এইরকম মাঝেরটা উঁচু হয়ে যেতে পারে অথবা দুপাশেরটা বসে যেতে পারে। এইভাবে যে মাঝের ভূখণ্ড একটা স্তূপ এর মতো পর্বত সৃষ্টি করতে পারে। স্তূপ অর্থাৎ এক জায়গায় জড়ো করা কোনো কিছু স্তূপের মতো, একটা উঁচু হয়ে জড়ো করার মতো হয়ে যায়, স্তূপের মতো সৃষ্টি করতে পারে, পর্বত সৃষ্টি করতে পারে। দেখো, ভারতের সাতপুরা পর্বত কিন্তু এই স্তূপ পর্বতের উদাহরণ। আচ্ছা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, তোমাদের এগুলো মনে রাখতে হবে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ভারতের সাতপুরা, এই পর্বতগুলো কিন্তু স্তূপ পর্বত। এছাড়াও ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বতের উদাহরণ। এবারে আমরা দেখব আগ্নেয় পর্বত। আমরা তিন রকম পর্বত বলেছিলাম, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। আমরা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত সম্বন্ধে জেনে গেছি। এখন আমরা জানবো আগ্নেয় পর্বত। অগ্নুৎপাতের সময়, যখন আগ্নেয় পর্বতে যখন অগ্নুৎপাত হয়, অগ্নি উৎপাত অর্থাৎ আগুনের সেই মানে পৃথিবীর যে ভিতরে যে সান্দ্র থাকে, সেই যে লাভা, সেই লাভাটা কী হয়? উঠে আসে। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পাথর বেরিয়ে এসে কী হয়? জমা হয়। বেরিয়ে আসলে মুখ দিয়ে যখন ভিতরের থেকে সব বেরিয়ে এসে এই দুই পাশে সব জমা হওয়ার ফলে কী হচ্ছে? একরকম পর্বতের সৃষ্টি হয়। বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বতের সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস এটনা। তাহলে ইতালিতে আমরা দেখছি কয়টি পর্বত আছে? দুটি আগ্নেয় পর্বত। তাহলে দুটি আগ্নেয় পর্বত, একটির নাম ভিসুভিয়াস আর একটির নাম এটনা। আফ্রিকার কিলিমাঞ্জারো, তোমরা আফ্রিকা মহাদেশ সম্বন্ধে পড়েছো। আফ্রিকা মহাদেশ, সেখানে লেখা আছে আফ্রিকার কিলিমাঞ্জারো একটি কিন্তু আগ্নেয় পর্বত। তাহলে ইতালির ভিসুভিয়াস এটনা দুটো, আফ্রিকার কিলিমাঞ্জারো। জাপানের ফুজিয়ামা, এই নামটা তো তোমরা অনেক আগে থেকেই শুনেছো। জাপানের ফুজিয়ামা, এটা খুব নাম করা একটা পর্বত। আর ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া, তোমরা কাকাতুয়া কথাটা মনে রাখলেই তোমরা বলতে পারবে যে ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া এরকম একটা আগ্নেয় পর্বত। এখানে কটা পর্বতের নাম দিয়েছে এবং সেগুলি কি পর্বত? দেখো, ইতালির ভিসুভিয়াস ও এটনা আমরা দেখেছি, যেটা আগ্নেয় পর্বত। তাহলে এটনাটা আগ্নেয় পর্বত। আল্পস তুমি জেনেছো ভঙ্গিল পর্বত। আল্পস কোথাকার? ইউরোপের আল্পস পর্বত, ভঙ্গিল পর্বত। এটাকেও দিতে পারো বা ওপরেও দিতে পারো। আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট কি? একটা স্তূপ পর্বত। কোথাকার? জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত। হিমালয় তোমরা জানো ভঙ্গিল পর্বত। তাহলে এই কটা তোমাদের এখানে কিন্তু একটু দেখলে তোমাদের এটা মনে থাকবে। মালভূমি কাকে বলে? এবার আমরা চলে আসবো মালভূমিতে। পর্বত আমরা দেখলাম, এবারে মালভূমি। তাহলে মালভূমি কাকে বলে? আশপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটারের বেশি উঁচু,
পর্বতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 900 মিটার, আর মালভূমির ক্ষেত্রে সেটা 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপই হলো মালভূমি। এরকম ভূমিরূপ হলো মালভূমি। তাহলে আশপাশ অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটারের বেশি উঁচু। এই 300 মিটার কথাটা কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে। বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। খানিকটা টেবিলের মতো, খানিকটা টেবিলের মতো, অর্থাৎ চারিদিকে যে খাড়া ঢাল এবং সেই ওপরটা হচ্ছে কিন্তু একটু সমান, খানিকটা সমতল। দেখো পৃথিবীর আমরা দেখলাম যে পর্বত হচ্ছে সাধারণত 4 ভাগের 1 ভাগ। এখানে দেখছি স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব যে মহাদেশের বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। তাহলে এই প্রতিটা মহাদেশেই বড় বড় অংশ জুড়ে বড় বড় মালভূমি আছে। মালভূমির উপরটা কীরকম? মালভূমির উপরটা কিন্তু সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও হতে পারে। সবসময় যে সমতলই হয় তা নয়, একটু ঢেউ খেলানো বা একটু উঁচু নিচুও হতে পারে। এটা হচ্ছে মালভূমির, এগুলো হচ্ছে সব মালভূমির একটা বৈশিষ্ট্য। আমরা মালভূমিটা যে জানবো, সেই মালভূমি সম্বন্ধে জানার জন্য আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা মালভূমি। মালভূমি অনেকটা কীরকম? পড়ার টেবিলের মতো। উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো কিন্তু টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া। এই জন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। তাহলে মালভূমিকে কী বলা হয়? টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড কেন বলা হয়? কারণ এটা টেবিলের মতোই, উপরটা প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু এবং খাড়া। এই জন্যই মালভূমিকে কী বলা হয়? টেবিল ল্যান্ড। এবারে আমরা দেখব মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়। উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি ও প্রকৃতির প্রচুর বৈচিত্র্য আছে। তাহলে এই উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমিকে 4টি ভাগে ভাগ করা যায়। আমাদের বইয়ে আমরা দেখতে পাচ্ছি 4টি ভাগে ভাগ করা যায়। 4টি ভাগ কী কী সেগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই আমরা দেখছি লেখা যে পর্বত বেষ্টিত মালভূমি। দেখো এই পর্বত বেষ্টিত যে মালভূমি, অর্থাৎ চারিদিকে যে মালভূমির পর্বত আছে, সেই মালভূমিগুলো কিন্তু সব থেকে উঁচু আর বিস্তৃত হয়, অর্থাৎ অনেক বড় জায়গা জুড়ে থাকে। যেমন দেখো হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। তোমরা হিমালয় পর্বত আর কুয়েনলুন পর্বত এর আগে দেখেছো যে সেই দুটো পর্বত শ্রেণীর মাঝখানে যে তিব্বত মালভূমি অবস্থিত, সেই তিব্বত মালভূমি কিন্তু অনেক উঁচুতে অবস্থান করছে। এর উচ্চতা কত বলো তো? 3655 মিটার। 3655 মিটার। পৃথিবীর বৃহত্তম মালভূমি কিন্তু এই তিব্বতের মালভূমি। এই পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? কাকে বলে? প্রশ্ন তো আসতেই পারে, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? তো যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে, তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এখানে আমরা তিব্বতের মালভূমি দেখলাম একাধিক, অর্থাৎ হিমালয় পর্বতমালা ও কুয়েনলুন পর্বতমালা দ্বারা এটা কিন্তু মানে এর মাঝখানে অবস্থিত। তো এই হিমালয় ও কুয়েনলুন এই যে তিব্বত মালভূমি একে বেষ্টন করে আছে। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে তিব্বত মালভূমি একটা পর্বত বেষ্টিত মালভূমি। এই পর্বত বেষ্টিত মালভূমি সাধারণত ভঙ্গিল পর্বত সৃষ্টির সময়ে হয়ে থাকে। এরপরে এসো মহাদেশীয় মালভূমি। দেখো মহাদেশীয় মালভূমি সম্বন্ধে তেমন কিছু তোমাদের বলেনি, শুধু তোমাদের বলে দিয়েছে এটা কোথায় কোথায় দেখা যায়। সাধারণত দক্ষিণ আফ্রিকার দক্ষিণ দিকে, আফ্রিকা মহাদেশ তার দক্ষিণ দিকে। পশ্চিম অস্ট্রেলিয়া মহাদেশে, অস্ট্রেলিয়ার যে দেশটা আছে তার পশ্চিম দিকে। আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে এই মহাদেশীয় মালভূমি। আন্টার্কটিকা তো বরফের মহাদেশ, তোমরা এর আগে পড়েছো। আন্টার্কটিকাটা পুরো বরফে সাদা, তাই না? তো আর গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে এই মহাদেশীয় মালভূমি। তো মহাদেশীয় মালভূমি সম্বন্ধে খুব বেশি তোমাদের বলেনি। এরপরে আমরা চলে আসবো লাভা গঠিত মালভূমি। তো লাভা গঠিত মালভূমি কাকে বলে? দেখো অগ্নুৎপাতের সময় তোমরা এর আগে দেখলে অগ্নুৎপাতের সময় কি হয়? লাভা বেরিয়ে আসছে, আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসছে। সেই লাভা বেরিয়ে এসে অনেক দূর কিন্তু ছড়িয়ে পড়ে, প্রচণ্ড জোরে বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লে বিরাট বড় একটা মালভূমির সৃষ্টি করে, অর্থাৎ উঁচু হয়ে যাচ্ছে। তো বারে বারে লাভা বেরিয়ে এসে কী হচ্ছে? সেই জায়গাটা পুরো এলাকাটা পুরো উঁচু হয়ে যাচ্ছে। তো উঁচু হয়ে পড়লে কী হচ্ছে? সেই জায়গাটা মালভূমির সৃষ্টি করছে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি। তাহলে আমরা ভারতের দাক্ষিণাত্য মালভূমিকে লাভা গঠিত মালভূমি বলবো। এরপরে আমরা আসবো ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন হচ্ছে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন যে মালভূমি,
অর্থাৎ একটা নদী উপত্যকা দিয়ে আলাদা করা হয়েছে যে মালভূমিকে, সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুরের মালভূমি এইরকম ব্যবচ্ছিন্ন মালভূমির একটা উদাহরণ। এই পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের যে পশ্চিমাংশে যে মালভূমি অঞ্চল আছে, সেটা কিন্তু এই ছোটনাগপুরের মালভূমিরই একটা অংশ। আর মালভূমির গড় উচ্চতা কত মিটার? 300 মিটার, তাই তো, মানে সর্বনিম্ন 300 মিটার। তো মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা কিন্তু অনেক বেশি। যেমন দেখো পামির মালভূমি, তোমরা পামির মালভূমির নাম শুনেছ। পামির মালভূমির উচ্চতা কিন্তু 4873 মিটার, অর্থাৎ একটা পর্বতের থেকেও বেশি। তাহলে এটাকেই বলছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, সেই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কে? পামির মালভূমি। আর একে হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয়, এত উঁচু মালভূমি যে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই কিন্তু উঁচু মালভূমি। তাহলে উচ্চ মালভূমির কতগুলি উদাহরণ বলতে তোমরা পামির মালভূমি বলবে, বা তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি, এগুলো তোমরা উল্লেখ করতে পারো। আমরা পর্বতের প্রকারভেদ দেখেছি, মালভূমির প্রকারভেদ দেখেছি। এইবারে আমরা দেখব কি? সমভূমির প্রকারভেদ। অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার প্রভাবেই কিন্তু সমভূমিরও সৃষ্টি হয়, অর্থাৎ এই অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়াতেই কিন্তু ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পর্বত, মালভূমি এবং সমভূমি। এবারে আমরা দেখব সমভূমি কী কী সৃষ্টি হয়, সমভূমির কটি ভাগ। দেখো, নদী, সমুদ্র, হ্রদ, এই সব জায়গায় দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি হচ্ছে এরকম একটা সমভূমি, যেটা পলিগঠিত সমভূমি। তাহলে আমরা সর্বপ্রথম দেখছি পলিগঠিত সমভূমি। এই নদী, সমুদ্র, হ্রদ দীর্ঘদিন ধরে পলি জমে যে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয়, সেরকম ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এরকমই একটা পলিগঠিত সমভূমি। তাহলে সমভূমি কাকে বলে? কোনো নিচু সমতল কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। তাহলে নিচু সমতল মানে একদম সমান্তল বিশিষ্ট বিস্তীর্ণ যে ভূমিরূপ, সেটাই হলো সমভূমি। প্রায় দেখো প্রতিটি মহাদেশেই কিন্তু এই বিস্তীর্ণ সমভূমি আছে। প্রতিটা মহাদেশ, আমরা সবকটা মহাদেশেই দেখব কোথায় কোথায় মহাদেশে এরকম সমভূমি আছে। আফ্রিকার নীল নদের সমভূমি, দেখো এটা নদী দ্বারা যে পলিগঠিত সমভূমি, সেটা হচ্ছে আফ্রিকার নীল নদের সমভূমি। উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। তাহলে আমরা তিনটে সমভূমি অঞ্চল পেলাম, যেই তিনটে হচ্ছে বিখ্যাত। একটা হচ্ছে আফ্রিকার নীল নদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেরি, আর দক্ষিণ আমেরিকার পম্পাস। আমাদের কিন্তু এশিয়ার গাঙ্গ সমভূমি, এটা কিন্তু বিখ্যাত সমভূমি একটা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আফ্রিকার নীল নদের সমভূমি তো আমাদের মনে থাকবেই। আর উত্তর আমেরিকার প্রেরি আর দক্ষিণ আমেরিকার পম্পাস, এই দুটো মনে রাখতে হবে। উত্তর আমেরিকার প্রেরি আর দক্ষিণ আমেরিকার পম্পাস। সমভূমির উচ্চতা কত? 300 মিটারের কম। সমভূমির উচ্চতা 300 মিটারের কম। সমভূমির সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের মধ্যেই থাকে। সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। বেশিরভাগই কিন্তু সমতল, কিছু কিছু ক্ষেত্রে সামান্য ঢেউ খেলানো হয়ে থাকে। সমভূমি কীভাবে সৃষ্টি হয়? সমভূমি কিন্তু অনেক রকমভাবে সৃষ্টি হয়, আমরা সেগুলো দেখব। তবে বেশিরভাগ, প্রথম যেটা আমি বললাম, পলিগঠিত সমভূমি, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিন্তু নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এই কারণেই, যেহেতু পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, সেই জন্য এই সমভূমিগুলো প্রচণ্ড উর্বর, খুবই উর্বর এই সমতল ভূমিগুলো, যার জন্য এই সব সমতল ভূমিতে সব থেকে বেশি মানুষ বাস করে, এই পলিগঠিত সমভূমি অঞ্চলে। তোমাদের বইতে সমভূমি সাধারণত 3 প্রকারের আছে। একটা পলিগঠিত সমভূমি, যেটা আমি প্রথমেই বললাম, দীর্ঘদিন ধরে নদী, সমুদ্র, হ্রদে পলি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি হয়, সেটি পলিগঠিত সমভূমি। এরপরে আসছে দেখো আগ্নেয়গিরির সমভূমি। আগ্নেয়গিরির যে লাভা জমে যে লাভা সমভূমির সৃষ্টি হয়। তাহলে আগ্নেয়গিরির যে লাভা জমে, লাভা দিয়ে কিন্তু তোমার এর আগে দেখেছো লাভা গঠিত মালভূমির সৃষ্টি হয়েছে, আবার এখানে লাভা দিয়ে সমভূমির তৈরি হয়। আগ্নেয়গিরির লাভা জমে যে সমভূমির সৃষ্টি হয়, সেটা হচ্ছে লাভা সমভূমি। তাহলে আমরা দেখলাম প্রথমে পলিগঠিত সমভূমি, তারপর লাভা সমভূমি, এরপরে আমরা চলে আসবো লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমি কীভাবে সৃষ্টি হয়? মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। তাহলে মরুভূমির আশেপাশেই হবে সাধারণত এই লোয়েস সমভূমি। দেখো, গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। যে হোয়াংহো সমভূমি, সেই হোয়াংহো সমভূমিটা কীভাবে সৃষ্টি হয়েছে? না, গোবি মরুভূমি থেকে বায়ু
বাহিত লোয়েস যে সেই লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এই লোয়েস সমভূমি এইভাবেই সৃষ্টি হয়।